ঘটনাটা ঘটে আমার এক খালাতো বোনের সাথে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সে যেভাবে বলেছিল আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। বাসাটা ঠিক যতটা বড় ভেবেছিলাম তার থেকেও বেশ বড় এবং খোলামেলা হওয়ায় বাসাটা বেশ পছন্দ হয়েছিল আমাদের। আর এত কম ভাড়ায় এত বড় বাসা পাওয়ায় কোনো কিছু না ভেবেই আমি এবং আমার স্বামী রাদিফ বাসাটা ভাড়া নিয়ে নেই। বাসাটা ছিল ৩ তলা ভবন বিশিষ্ট, যার ঠিক ২ তলার একটি ইউনিটে আমরা উঠি। প্রথম ১ সপ্তাহ সব কিছু ঠিকঠাক থাকলেও মেইন সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকেই। আমি বেশ গোছালো একজন মানুষ হওয়ায় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করতাম। কিন্তু এই বাসায় আসার পর থেকেই কেন জানি কোনো জিনিস ঠিকমতো খুঁজে পেতাম না। যেই জিনিসটা যেখানে রাখতাম পরবর্তীতে সেই জিনিসটা সেই জায়গায় পেতাম না। আবার মাঝে মাঝে মনে হতো কেউ দেখছে আমাদের খুব কাছ থেকে। আবার কখনো কখনো একা একাই টিভির সুইচটা অন হয়ে যেত। এই সব কিছু প্রথম মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আমার সাথে পরবর্তীতে যা হলো তা আমার সব ভুলকে সত্যি প্রমাণ করে দিল। সেই দিন রাতে আমার হাসব্যান্ড কল দিয়ে জানায় তার নাইট ডিউটি আছে, তাই রাতে আসতে দেরি হবে এবং আমি যাতে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। আর সেই দিন আমারও শরীরটা তেমন ভালো না থাকায় তার কথামতো রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন আনুমানিক রাত ২টা কি ৩টা হবে, হঠাৎ ডাইনিং রুম থেকে খুব জোরে চেয়ার টানার শব্দে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি ডাইনিং রুমের ডিম লাইটটা জ্বলছে। কিন্তু আমার মতে আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করেই ঘুমিয়েছিলাম। এইসব ভাবনার মাঝেই ডিম লাইটের আলো খেয়াল করলাম আমার হাসব্যান্ডের মতো একটা অবজব চেয়ারে এসে বসল। তার পিঠটাই শুধু আমি দেখছিলাম তখন। ভাবলাম হয়তো রাদিফ অফিস থেকে চলে আসছে। আর ওর কাছে এমনিও এক্সট্রা একটা চাবি সবসময় থাকে, হয়তো আমি ঘুমিয়েছিলাম তাই আমাকে আর ডাক দেয়নি। আমি আমার বেডরুম থেকেই এই সব কিছু দেখছিলাম আর ভাবছিলাম, কেননা আমার বেডরুম থেকে স্পষ্ট ডাইনিং রুমের সব কিছু দেখা যায়। এর একটু পর দেখলাম সে চেয়ার থেকে উঠে ডাইনিং রুমের লাইটটা অফ করে আমাদের বেডরুমে প্রবেশ করল। কিন্তু তখনও আমি শুয়েই আছি। অনুভব করলাম সে আস্তে আস্তে করে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমার পিঠ বরাবর তার মুখ। কিন্তু আমি খেয়াল করলাম একটু পরপর কেমন জানি গঙ্গানির মতো শব্দ করছে সে। শব্দটা আস্তে আস্তে বাড়ছে। একটু পর অনুভব করলাম তার একটা হাত সে আমার গায়ের উপর রাখল। তার হাতটা এত ঠান্ডা ছিল যে আমি গরমের মধ্যেও কেঁপে উঠলাম। এবার সত্যি সত্যি কেন জানি আমার মধ্যেও একটা ভয় লাগা শুরু হল। এরপর যা দেখলাম তা আমার কল্পনার বাইরে ছিল। দেখলাম হামাগুড়ি দিয়ে আবার রাদিফের মতো একটা অবজব বেডরুমে প্রবেশ করল। তখন আমি ভাবতে লাগলাম তাহলে এতক্ষণ যে আমার গায়ের উপর হাত রাখল তাহলে সে কে? অবজবটা হামাগুড়ি দিতে দিতে ঠিক আমার মুখের সামনে চলে আসল। অন্ধকারের মধ্যেও তার চোখের সাদা মণিটা জল জল করছিল। হঠাৎ করে দেখলাম সে একটা বিদঘুটে হাসি দিতে দিতে আমার গলা চেপে ধরল। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম সেই অবজব থেকে ছাড়া পাওয়ার, কিন্তু তার শক্তির কাছে যেন আমি পেরে উঠছিলাম না। মনে হচ্ছিল দমটা এখনই বেরিয়ে যাবে আমার। আর হয়তো আমি কালকের সকালটা দেখতে পারব না। একটা সময় অনুভব করলাম আমি জ্ঞান হারাচ্ছি। তারপর আর কিছু আমার মনে নেই। জ্ঞান ফিরলে দেখি রাদিফ আমার পাশে বসে আছে, সাথে বাসার বাড়িওয়ালাও। রাদিফ জানায় বাসার লকের চাবিটা ভুলে বাসায় রেখে যাওয়ায় অনেকক্ষণ ধরে গেট নক করছিল এবং কল দিচ্ছিল। কিন্তু এত কিছুর পরও আমি গেট না খোলায় বাধ্য হয়ে বাড়িওয়ালার কাছ থেকে গেটের চাবি নিয়ে আসে এবং আমাকে মেঝেতে এই অবস্থায় পায়। তাদের সবটা খুলে বললে বাড়িওয়ালা যা বলে তা শুনে আর বুঝতে বাকি রইল না যে কালকে রাতে আমার সাথে সত্যিই কিছু ঘটেছিল। বাড়িওয়ালা আমাদের জানায় এ বাসাটায় কয়েক বছর আগে একটা ছেলে সুইসাইড করে। এরপর থেকে যারা এই বাসায় আসে তারাই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়। তাই এই বাসাটা অনেক দিন ধরে খালি থাকায় হঠাৎ যখন আমরা আসি তখন আমাদের কাছে কম টাকায় ভাড়া দিয়ে দেয়। এসব শোনার কিছু দিনের মধ্যেই আমরা সেই বাসাটা ছেড়ে দেই। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। রাত ৯টা বেজে ৪০ মিনিট। পূর্ণিমার চাঁদের আলোর ঝলসানিতে ঝলমল করছে পুরো গ্রাম। চারপাশে জোনাক পোকার সমাহার, অদূরের কোনো বাঁশ বাগান হতে ভেসে আসা ঝিঙি পোকার আওয়াজ, ফসলের মাঠে থাকা শেয়ালের আত্মচিৎকার,
নিস্তব্ধ গাছপালা সব মিলিয়ে এক রহস্যময় গ্রামের প্রতিচ্ছবি যেন। সারা গ্রামে 2 ঘণ্টা যাবৎ বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুৎ হওয়াতে এই এক ঝামেলা, বিদ্যুৎ পাওয়া যায় না সহজে। এমন অসহ্যকর তিক্ত গরমে ঘরে বসে থাকার মতো উপায়ও নেই। তাই সপরিবার মিলে গল্পের আসর জমালাম খোলা আকাশের নিচে উঠোনের ঠিক মাঝখানটায়। সবার মাঝে 2-1 জন তালপাতার হাতপাখা দিয়ে বাতাস করে যাচ্ছে যথারীতি, গরমকে হার মানানোর প্রচেষ্টা মাত্র। ছোট ছোট বাচ্চারা উঠোনের চারপাশে নিজেদের মতো দৌড়াদৌড়িতে ব্যস্ত। বাকি সদস্যরা নানান ধরনের গল্পগুজবে মেতে আছেন। প্রতি বছর 2-দের সময় আমরা সপরিবারে গ্রামে চলে আসি। গ্রামের বাড়িতে দাদা আর দাদু থাকে কেবল। ব্যবসা বাণিজ্যে এবং ছেলে মেয়েদের পড়ালেখার উদ্দেশ্যে শহরে আসা অনেক আগেই। দাদাই মূলত এখন বাড়িটার দেখাশোনা করেন। পূর্বে বড় বাবাও ছিলেন। বড় বাবা মারা গিয়েছেন প্রায় 6-7 মাস হল। সবাই নিজেদের মতো গল্পগুজব করেই চলেছে। এমন সময় বাড়ির এক সাইডে থাকা বড়ই গাছ থেকে একটা বিশাল আকারের ডাল ধুমড়ে মুচড়ে ভেঙে পড়ে বাড়ির চালে বেশ জোরে সোরে প্রতিধ্বনি তুলল। দাদা টর্চ লাইট দিয়ে বড়ই গাছটা ঠিক মতো পর্যবেক্ষণ করতে লাগলেন। মা তৎক্ষণাৎ বলে উঠল, বাতাসের ছিটেফোঁটাও নেই, অথচ ডাল ভেঙে পড়ল কিভাবে? গাছটা তো ঠিকই ছিল, গাছের ডালপালাগুলোও তো কোথাও বিন্দু মাত্র ভাঙা ছিল না। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই ভয় পেলেও দাদা আর দাদুর মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। যেন তারা পূর্ব মুহূর্ত হতেই অবগত ছিলেন এমন ঘটনার সম্মুখীন হওয়ার। উঠোনের এক কোণা থেকে একটা বিবস্ত্র শিশু বাচ্চাকে জঙ্গলের দিকটায় দৌড়ে যেতে দেখলাম তৎক্ষণাৎ। এই মহল্লার কোনো বাচ্চা না এইটা। তবে কি ভয়ে শরীর থেকে অঝরে ঘাম ঝরতে থাকল। তবুও কাউকে কিছু বললাম না। চুপচাপ গিয়ে সবার মাঝে ঠাঁই নিলাম, এদিক ওদিক না তাকিয়ে। সবার মুখমণ্ডলে ভয়ের প্রলেপ দেখে দাদা বললেন, ভয় পাওয়ার কিছু নেই। এমন তো আমাদের সাথে প্রতিদিন হয়, আমরা তো ভয় পাই না। মৃদু হেসে, এত ভয় পেলে কি হবে বলতো? পিনপতন নীরবতায় কেটে গেল মিনিট 10 সময়। হঠাৎ করে মায়ের শরীরে উঠোনে থাকা জলপাই গাছের উপর থেকে কে যেন ঢিল ছুড়ল। মা ভয়ার্ত কণ্ঠে কাপা কাপা গলায় যখনই কিছু বলতে যাবে, দাদা ইশারা দিয়ে থামিয়ে দিলেন। সবার নীরবতা ভঙ্গ করে দাদা বলে উঠলেন, চলো আজ তবে এক অদ্ভুত মানবের গল্প শোনা যাক। শুনবে তো? তোমরা আগ্রহ দেখালে তবেই বলব কি। দাদা বলেই ফেল না, তুমি বহুদিন যাবৎ কোনো গল্প শোনাও না? অভিমানের স্বরে সবাই একটু হতবিহ্বল হল দাদার এমন কথাবার্তায়। তবে সবাই ভীষণ আগ্রহী গল্প শোনার জন্য। সিলেট থেকে আনা মস্ত বড় একটা শীতল পাটিতে সবাই গোলাকার হয়ে বসলাম। বাচ্চাগুলোও দৌড়ে এসে ঠাঁই নিল দাদুর কোলে। দাদা অল্প সময় চুপ থাকার পর বলতে শুরু করলেন, 1900 সাল, সাহেবগাছারি গ্রাম। বৈশাখ মাসের মাঝের কোনো একদিনে জন্ম হয় ছোট্ট এক শিশুর। ওই দিন ছিল ঝড়ের রাত। ঝড় শেষে প্রবল হাওয়ার গতিবেগে বাঁশের বেতের তৈরি চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া ছোট্ট ঘরটায় পড়ে থাকে 2 জন। তাল সুপারি গাছের তৈরি বিছানার নিচে গুটিসুটি হয়ে মা আগলে রেখেছে শিশুকে। কি নিদারুণ দৃশ্য! 2 জনই জীবিত। দিন যায়, ছেলেটি বড় হতে থাকে। বছর যখন 7 কিংবা 8 হবে, তখন তার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ একদিন পাটের বস্তা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। সেই যে গেল আর বাড়ি ফেরেনি। পাটের বস্তা গায়ে জড়ানো অবস্থাতেই ঘুরে বেড়াত বহু জায়গায়। এক পাটের বস্তাতেই কেটে যায় বহু বৎসর। কখন যে খাওয়া দাওয়া, গোসল করত তা কখনোই কারো চোখে পড়েনি। অথচ সে ঠিকই আল্লাহর ইবাদত করত পাকপবিত্রতা সহিত। এক পর্যায়ে তাকে পাগল বলে সম্বোধন করতে থাকল সবাই। সাহেবগাছারি গ্রাম বসবাস করত আইয়ুব নামের এক বৃদ্ধ কৃষক। তাকে হঠাৎ একদিন স্বপ্ন দেখানো হল, তার বাড়িতে এক পাগল আসবে, আর সেই পাগলের এর সাথে তার কনিষ্ঠ কন্যার বিয়ে দিতে হবে। সে স্বপ্নে কথাও দিয়েছে পাগলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। ভোর সকালে ঘুম থেকে উঠার পর বেহুদা স্বপ্ন ভেবে নিয়ে অযথা মাথা ঘামানোর প্রয়োজন বোধ করল না। কিন্তু না, সেই দিন বিকালেই পাটের বস্তা গায়ে জড়ানো, মাথার চুল লম্বা লম্বা পেঁচানো অদ্ভুত দেখতে লোকটা আস্তে আস্তে ক্রমশ এগোতে থাকল আইয়ুব আলীর বাড়ির দিকে। সবার চোখে পড়ল বিষয়টা।
আইয়ুব আলী কিছুটা হতচকিত হল। মুহূর্তের মধ্যে স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নের কথা সবাইকে বলার পর তার মেয়ে শায়েরা বানু কিছুতেই রাজি হচ্ছিল না বিয়েতে। কোনো মতেই শায়েরা বানু এই পাগল লোককে বিয়ে করবে না। আইয়ুব আলী যেহেতু কথা দিয়েছে সেহেতু সে কথা রাখবেই, শায়েরা অবাধ্য হলেও। সন্ধ্যাতে বিয়ের আয়োজন করা হল। আইয়ুব আলীর মেয়ে শায়েরা বানুকে সজ্জায়িত করা হল লাল বেনারসি শাড়ি দিয়ে। সন্ধ্যায় বিয়ে সম্পূর্ণ হল শায়েরা বানু আর পাটের বস্তা গায়ে জড়ানো পাগলের, রহিম আমিরের। বিয়ে শেষ হতেই কোথায় যেন চলে গেল। মধ্যরাত। শায়েরা বানুকে মাটির একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। কুপি বাতি দ্বীপ দ্বীপ করে জ্বলছে, কুপি বাতির তেল ফুরিয়ে আলো নিভে যাওয়ার উপক্রম। বেশ কিছু সময় পর দরজায় ঠকঠক শব্দ হল। দরজা খুলে এক পা ঘরে দিতেই ঘর খানিকটা আলোকিত হল, দ্বিতীয় পা দেওয়ার পর আরেকটু। যখন ঘরে সম্পূর্ণ প্রবেশ করল তখন পুরো ঘর উজ্জ্বল এক আলো দ্বারা আলোকিত হয়ে উঠল। ঘরে প্রবেশ করল সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ। শায়েরা বানু নিশ্চুপ হয়ে শুধু অবলোকন করে গেল তৎক্ষণাৎ ঘটে যাওয়া দৃশ্য। সকালে শায়েরা বানু সুন্দরভাবেই নিজের মতো সকল কাজ করতে লাগল। তাকে দেখো যেন মনেই হল না গতকাল যে কিছু ঘটেছিল। কোনো এক পাগলের সাথে তার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। শায়েরা বানু মধ্যাহ্নের আহারের সময় সকলের উদ্দেশ্যে বললেন, আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছি যার মাঝে হাজারো গুণ শক্তি বিদ্যমান। আমরা যারা ওনাকে পাগল মনে করছি তারা আসলে ভুলের জগতে আছি। তিনি একজন সুস্থ মানুষ। তিনি ছোটবেলায় এমন এক স্বপ্ন দেখেছিলেন যে কারণবশত এরপর নিজ বাড়ি ত্যাগ করে সন্ন্যাসীর মতো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শুরু করেন। তিনি পাটের বস্তায় নিজেকে আবৃত করে রেখেছিলেন একটানা 13 বৎসর। তিনি কখনো অনাহারে থাকেননি, উনার সাথে বেশ কিছু জিন আছে। জিনেরাই উনাকে খাবার দিতেন। প্রতিদিন একটা নির্দিষ্ট স্থানে থাকতেন তিনি এলাকায় এলাকায় ঘুরে গরিব দুঃখীদের অপ্রকাশ্যে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। সবার মনে নানান ধরনের প্রশ্ন জাগতে থাকল। আসলেও কি ঘটনা সত্য? এমনও কি হয়? বিয়ের কয়েকদিন পরপরই সবাই বুঝতে সক্ষম হল ঘটনাক্রম সম্পূর্ণরূপে সত্য। রহিম আমির কবিরাজি চিকিৎসায় ছিলেন একজন দক্ষ মানব। তার সকল কাজই সফল হতো, মানুষ অনেক উপকারও পেত। তার সাথে থাকা জিন কাজগুলো করে দিত সম্ভবত। রহিম আমিরের উদ্দেশ্যে তার বাড়িতে কেউ গেলে তাকে কখনোই পাওয়া যেত না, রূপ বদল করে ফেলত। উদ্দেশ্যবিহীন গেলে তবেই তাকে পাওয়া যেত। তার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে। অসহায় মানুষদের পরম বন্ধু ছিলেন রহিম আমির। রহিম আমিরের মৃত্যুর পর এখন তার শিষ্য এরকান সাহেব এইসব কাজ করেন। রহিম আমিরের নামে একটা মাজার ও স্থাপন করা হয়েছে শম্ভুগঞ্জের সাহেবগাছারি গ্রামে। দাদার কণ্ঠস্বর খানিকটা ভারী হয়ে এল, নয়নে অশ্রু জমাটবদ্ধ হয়ে কপোল ভেদ করে অঝরে গড়িয়ে পড়ছে পানি। দাদার ক্রন্দনরত মুখশ্রীর দিকে আমরা সবাই তাকিয়ে আছি আনমনে। দাদা এখনও কাঁদছেন। এই বৃদ্ধ বয়সে এসেও নিজের বাবার কথা মনে করে কাঁদছেন। একটু আজব বটে। আমরা জানতাম শুধু বড় বাবা একজন ভালো কবিরাজ ছিলেন, ব্যাস এতটুকুই। অজানা কিছু কথা অতঃপর আমরা সবাই জানতে পারলাম অদ্ভুত এক মানবের কথা আর তার রহস্যময় অতীতের কথা। দাদা কিছুক্ষণ স্থির থাকার পর বললেন, আমার বাপজানের সাথে থাকা জিনগুলো এখনও এই বাড়ির আশেপাশেই আছে। আমাদের বাড়ি দেখাশোনা করে। মাঝে মধ্যে ভয় দেখায়, তবে কারও কোনো ক্ষতি করে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিদ্যুৎ চলে এসেছে, অনেক রাত হল, যাও সবাই নিজ নিজ ঘরে গিয়ে আয়তুল কুরসি পরে ঘুমিয়ে পড়ো। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আকবর চাচা বরাবরই একজন খুব সাহসী মানুষ। জিনপরি ভূতপ্রেত কোনো কিছুই ভয় পান না। এমনকি খালি হাতে সাপও তিনি ধরতে জানতেন। আমার দেখা তার মতো এমন সাহসী মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। তার জীবনে ঘটা কিছু ভৌতিক ঘটনা শোনাব আজ। তাদের বাড়িটা খুব একটা লোকালয়ের মধ্যবর্তী না। লোকালয় থেকে খানিকটা দূরে। ঝোপঝাড় ভরা বাগানের ভিতর, আশেপাশে ঘরবাড়ি নাই, একা এক বাড়ি। রাতে কেন?
দিনের বেলায়ও কেমন যেন গা ছমছম করা পরিবেশ। দূরে একটা বাগান আছে, খুব একটা দূরে না বলতে গেলে কাছেই। বাগানটা লোকমুখে পেতনির বাগান নামে খুব খ্যাতিমান। শুনেছি ওই বাগানে নাকি মানুষ প্রায়শই একটা লাল কাপড় পরা লম্বা চুলের একটা মেয়েকে দেখতে পেতেন। অনেকের চোখেই নাকি ধরা পড়েছে। আকবর চাচার বাবা নাকি সাহস করে দেখতে গিয়েছিলেন সেই মেয়েটির মুখটা কেমন দেখতে। শুনুন তাহলে সেই ঘটনা। একদিন রাতে আকবর চাচার বাবা ঘরের বাইরে বের হল বাথরুমে যাবার জন্য। গ্রামের বাড়ি তো, তাই ঘরের বাইরে কাঁচা বাথরুম। তো বাথরুম থেকে ফেরার সময় দূরে সেই বাগানটাতে সে কিছু একটা লক্ষ্য করল। কৌতূহল নিয়ে কাউকে ডাক না দিয়েই একা একা হাঁটতে লাগল সেই দিকে। গভীর রাত, চারদিকে শুনশান নিস্তব্ধ। হাতের টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগল। কিছুদূর গিয়ে দেখল একটা ছাতিমগাছে লাল কাপড় পরা একটা মেয়েরূপী কেউ একজন, তার লম্বা চুলগুলো ছেড়ে উল্টো হয়ে ঝুলে আছে। যেহেতু সে লোকমুখে বহুবার শুনেছে যে এখানে নাকি একটা পেতনি আছে, তাই সে সাহস করে কাছে গেল দেখার জন্য। কিছুটা কাছে যেতেই হঠাৎ করে সেই লাল কাপড় পরা মেয়েরূপী নিজের শুধু মাথাটা শরীর ছাড়াই পিছনে ঘুরিয়ে দিয়ে পৈশাচিক অট্টহাসিতে মেতে উঠল। তার লম্বা লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁত, বিদঘুটে ভয়ঙ্কর চেহারা আর এমন পাগলের মতো হাসি দেখে আকবর চাচার বাবা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে তাকে সবাই ওই গাছতলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সবাই তাকে তুলে এনে ঘরে নিয়ে এল। জ্ঞান ফিরার পর তার মুখ থেকে সবাই ঘটনাটা জানতে পারে। তবে এর থেকেও আরও আশ্চর্যের বিষয় হল, তার ঠিক 2 বছরের মাথায় তার লাশ এই বাগানে ওই গাছটাতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সবাই বলে সে নাকি আত্মহত্যা করেছে, তবে সত্য কিনা তা আজও অজানা। এবার আসি আকবর চাচার সাথে ঘটা কিছু ঘটনা নিয়ে। আকবর চাচা একটু বেপরোয়া টাইপের লোক। রাত বিরেতে একা একা চলাফেরা করা, অনেক রাত করে বাড়ি ফেরা, আবার রাতের বেলায় হুট করে কাউকে না বলে এদিক ওদিক বেরিয়ে যাওয়া তা নিত্যদিনের অভ্যাস। তো একদিন সন্ধ্যাবেলায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ আবিষ্কার করলেন তার থেকে হাত 10 দূরে একটা কালো মেঘের ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ঘুরপাক খেতে খেতে তার দিকে ক্রমশ আগাচ্ছে। কোথাও বাতাস নেই, এমনকি তার মাথার উপর আকাশটা একদম পরিষ্কার। সে কিছু একটা আন্দাজ করতে পেরে আর এক পাও এগোল না, বরং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখে অন্য পথ ধরলেন। আর একদিন অনেক রাতে বাইরে বাইরে বের হল সিগারেট খেতে। হঠাৎ উঠোনের উপর একটা মানুষের প্রতিমূর্তি দেখতে পেল। অন্ধকারে স্পষ্ট না, তাও কাউসার নামের একজন প্রতিবেশীকে আন্দাজ করে ডাকতে লাগল। লোকটা কোনো উত্তর দিল না। বাইরে অঝোরে ঝুম বৃষ্টি পড়ছে। আকবর চাচা আবার ডাক দিল, কাউসার। এ বেটা কিরে? কোনো উত্তর আসল না, বরং নিশ্চুপে লোকটা হাঁটতে লাগল। আকবর চাচাও পিছন পিছন হাঁটতে লাগল। এমন করে কিছুদূর যাওয়ার পর লোকটা কাদা ভর্তি জমির মধ্যে হুমহুম করে নামতে লাগল। আকবর চাচা এবার থেমে গেল। এতক্ষণে তার বুঝতে আর বাকি রইল না যে উনি কাউসার মিনা না, উনি অন্য কেউ। লুঙ্গির কোচ থেকে সিগারেটটা বের করে ধরাল। সাথে সাথে লোকটা পিছন দিকে না ফিরেই ওখানে বসে বলতে লাগল, তুই বিড়ি ধরাইলি কেন? ওই তুই বিড়ি ধরাইলি কেন? আজকে তোরে এই নেই পুইতা ফেলতাম কি? বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল। আকবর চাচা হাসল, তারপর গুটি গুটি পায়ে বাড়ি ফিরে এল। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। ঘটনা 1। একদিন আমার এক আত্মীয় তার ছোট বাচ্চাটিকে গোসল করাবে প্রস্তুতি নিচ্ছে, তখন দেখল বাচ্চাটির পিঠে কালো হাতের ছাপ। কিন্তু এই ছোট্ট শিশুকে কে থাবা দিবে, কারণ বাসায় শুধু বাবা মা আর সেই বাচ্চা থাকে। আমার আত্মীয়র মনে কিছুটা সন্দেহ ছিল। গোসল করানোর পরেই দেখে ছাপটা আর নেই। তার কিছুদিন পরে সেই বাচ্চাটি বাসার গেস্টরুমে গিয়ে একা একা কার সাথে যেন কি কথা বলছিল। বাচ্চাটির মা দূর থেকে খেয়াল করছিল, আর যখন বাচ্চাটিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন বাচ্চাটি বলে, মা, তুমি সবসময় আমার সাথে থাকো দেখে দৈত্যটা আমার উপর রাগ করে গি। এই কথা শুনে মায়ের সন্দেহ বেড়ে যায়। রোয়ার ঈদের আগের কথা, বাচ্চাটি টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ এক কুৎসিত পশু আকৃতির কার্টুনকে দেখিয়ে বলল, কি মা, আমি যে তোমাকে এক দৈত্যর কথা বলি সে কিন্তু ওর মতো। কি বাচ্চাটির মায়ের বুঝতে বাকি নেই যে কি হচ্ছে। সে পানি পরা খাওয়ায় বাচ্চাটিকে, সোনারূপার পানি দিয়ে গোসল করায়, আর প্রতিদিন বাচ্চাটির নানা নামাই ব্যক্তি।
উনি প্রতিদিন এসে পুরো বাসা ঝাড়ফুঁক করে দিয়ে যায়। এখন ওইরকম সমস্যা হচ্ছে না। ঘটনা ২। আমার এক খালা ধানমন্ডিতে থাকতেন। উনি প্রায় খেয়াল করতেন বাসার জিনিস যত গুছিয়ে রাখুক না কেন তাকে যেন নিয়ে যায়, সেই জিনিসপত্র সারা বাড়ি খুঁজে কোথাও পাওয়া যেত না, আবার ২ দিন পর সেই জায়গায় ওইরক অবস্থায় পাওয়া যেত যেখানে পূর্বের ন্যায় রাখা ছিল। একদিন খালা দেখলেন তার সামনেই খাওয়ার প্লেট এমনভাবে নড়াচড়া করছে যেন নিচে কোনো ইঁদুর তা করছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই সেখানে ছিল না। কিছুদিন পর আমার খালাত ভাইয়ের এক বন্ধু সেই বাসায় বেড়াতে এসে জানায় এই ফ্ল্যাটে এক ঘর প্রহরী আছে, সে কোনো ক্ষতি করে না, বরং সে নাকি আমার খালাত ভাইকে পাহারা দেয়। সেই ঘর প্রহরী নাকি থাকে ফ্রিজের পেছনে। তার প্রিয় খাবার মিষ্টি, আর সেই লোক জানায় তারা যেন ফ্রিজে সবসময় মিষ্টি রাখে। ঘটনা ৩। আমার এক খালাতো বোন ময়মনসিংহ থাকে। সে এবং বাসার সবাই একটা বিষয় অনুভব করত, রাতে বিছানায় ঘুমাতে গেলে বাসায় জোরে জোরে হিল পরে হাঁটলে যেই আওয়াজ হয় সেই আওয়াজ হতো। বিষয়টি আমি পরীক্ষা করতে গেলে আমি নিজেও তা শুনি। একরাতে আমার ভাগ্নে যখন গভীর ঘুমে মগ্ন, তখন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে খেয়াল করে তার সামনে এক বুড়ি দাঁড়িয়ে আছে। সে জোরে চিৎকার করে তার মা-বাবার রুমে চলে গিয়ে তাদের বিষয়টি জানায়। তার মা-বাবা হুজুর নিয়ে আসে বাসায়। হুজুর জানায় বাড়িতে ঘর প্রহরী আছে। ঘরে কুরআন তেলাওয়াত চালু রাখতে বললেন এবং মিলাদ পড়িয়ে চলে গেলেন। এরপর থেকে কোনো সমস্যা হয় না। ঘটনা ৪। আমার বাসার এক ভাড়াটিয়ার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আত্মহত্যা করে। এই ঘটনার পরের দিনই ছেলের পরিবার গ্রামে চলে যায়। বাসায় তখন থাকতাম আমি, আম্মু আর কাজের বুয়া। রাতে যখন ঘুমাতে যেতাম আমরা তখন স্পষ্ট শুনতে পেতাম আমরা ৩ জনেই জোরে জোরে ঘরের দরজার ছিটকারি লাগাবার আওয়াজ। বাসায় তো কেউ নেই, তাহলে কে করছে এই কাজ? একরাতে কারেন্ট চলে গেল, আর তখনই বাসার ভেতরে বাসার হাঁড়িপাতিলের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। আমি আমার প্রতিবেশীদের জানাই, তারাও এই অবস্থায় সেই ঘরে যেতে ভয় পাচ্ছিল। যখন টর্চ লাইট জ্বালিয়ে রুমে প্রবেশ করে তখন দেখতে পায় সবাই যে বাসার হাঁড়িপাতিলগুলো সব এলোপাথারি পড়ে আছে। আমাদের বাসার সামনে দিয়ে হাঁটতেই অনেকেই ভয় পেত রাতে, আর আমরা তো নিজেরা প্রতিদিন কত কিছু অনুভব করে যাচ্ছি। আমরা হুজুর ডেকে মিলাদ পড়াই, দোয়ার আয়োজন করি। যাওয়ার সময় হুজুর বলেন, আপনাদের বাসায় কত যাওয়া আসা করেছি, কিন্তু আজকে কেমন যেন ভারী ভারী লেগেছে। আমরা মনে করেছিলাম ভুতুরে বাড়ি মনে করে হয়তো এই বাসা আর ভাড়া হবে না, কিন্তু ৬-৭ দিনের ভেতরেই আল্লাহর রহমতে তবলিগওয়ালা এক যৌথ পরিবার আমাদের বাসা ভাড়া নিয়ে নেয়। তারা রোজ অনেক আমল করতেন, সবাই নামাই ছিলেন, যার কারণে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। সেই কখন থেকে বাড়ির সবাই মিলে বেড়ালটিকে ধাওয়া করছি, ধরতে আর পারছি না। বেড়ালটার মুখে আমার প্রিয় খরগোশ টুসি। বজ্জাত বেড়ালটা একফাঁকে বাড়ির পিছনের দরজার ফাঁক গলে টুসিকে মুখে নিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল তার আর হদিস পেলাম না। আমি সহ বাসার সবার চোখেই পানি। টুসি আমাদের পরিবারের নতুন ও সবচেয়ে প্রিয় সদস্য ছিল। মাস ২ আগে আমার বোনের দেবর এই ছোট্ট টুসিকে আমাদের বাসায় উপহার হিসেবে নিয়ে এসেছিল। সেই থেকে বাসার সবাই টুসিকে নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো ও খেলাধুলা করে সময় কাটাত। টুসিও যেন আমাদের প্রত্যেককে আপন করে চিনে নিয়েছিল। ডাক দিলেই খাট বা সোফার নিচ থেকে দৌড়ে আসত। হঠাৎ টুসির সাথে এমন ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমি কোনো অপেক্ষা না করে বাড়ির পেছনের দরজা খুলে বের হয়ে গেলাম টুসিকে খুঁজতে। আমাদের বাড়ির পেছনে কিছু বনজঙ্গল পেরিয়ে নরসুন্দা নদীর পার। এই পার ঘেঁষেই একটা বড় শ্মশান। জায়গাটা সবসময় শুনশান নীরব থাকে। আমি নিশ্চিত বেড়ালটা টুসিকে নিয়ে এদিকেই এসেছে। ঘন বন জঙ্গলের ডালপালা সরিয়ে এগুতে লাগলাম আর জোরে টুসিকে ডাকতে লাগলাম। কোথাও কোনো সাড়া পাচ্ছি না। যেতে যেতে নদীর পাড়ের কাছে পৌঁছে গেলাম। ভর দুপুর। ঠিক মাথার ওপর সূর্য। থমকে যাওয়া নীরব নদীর পানি রৌদ্রের আলোয় জল জল করছে। শ্মশানের দেয়ালের দিকে চোখ পড়তেই সাদা কিছু একটা টুসির মতো দেয়ালের উপর বসে থাকতে দেখা গেল। আরে, এটা টুসিই তো।
বেড়ালটা কি তবে টুসিকে এখানে রেখেই চলে গেছে? আমি দেওয়ালের দিকে ছুটে গেলাম। টুসি যেন আমার দিকে একবার তাকিয়ে লাফ দিয়ে দেওয়ালের অপর প্রান্ত অর্থাৎ শ্মশানের ভেতরের দিকে চলে গেল। শ্মশানের দেওয়ালটা ঠিক আমার মাথা বরাবর উঁচু। এত উঁচু থেকে টুসির লাফিয়ে পড়াটা অনেক বেশি অস্বাভাবিক ছিল, কারণ টুসি প্রায় বাচ্চা খরগোশ বলা যায়। সোফা থেকে লাফ দিতেও ভয় পেত। যাই হোক, এত উঁচু দেওয়াল পার করে ও প্রান্তে যাবার জন্য একটু উঁচু মাটির ঢিবিতে পা রেখে অনেক কষ্টে দেয়ালে উঠে দেখি টুসি শ্মশানের মাঝ বরাবর দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখে যেন শান্ত হয়ে মাঝখানে চুপ করে বসে পড়ল। আমি হাত বাড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু আশ্চর্য, টুসি ওখানে বসে শুধু আমার দিকে চেয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না। অগত্যা আর কোনো উপায় না পেয়ে দেয়াল থেকে লাফ দিয়ে নামলাম শ্মশানে। আমি টুসির দিকে এগিয়ে যাচ্ছি আর টকটকে লাল চোখে টুসি আমার দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি ওর চোখ দিয়ে রক্ত বের হবে। টুসির দিকে কয়েক পা আগাতেই আমার নাম ধরে বাবার ডাক শুনতে পেলাম। আমি বাবার ডাকের জবাব দিলাম, কিন্তু তবুও বাবা ডেকেই চলেছে। আমি ঘাড় ফিরিয়ে আরও জোরে চিৎকার করে বললাম, বাবা, আমি এখানে গি। কিন্তু অদ্ভুত, এখনও আমার নাম ধরে ডেকে চলেছে, যেন বাবার কাছে আমার কোনো ডাকই পৌঁছাচ্ছে না। অথচ আমি দেয়াল থেকে 2 ফিট দূরত্বে, আর বাবা দেয়ালের ঠিক ওই পাশেই। হঠাৎ আমি আবার উত্তর দিতে যাব, ঠিক তখনই টুসি আমার উপর ঝাঁপিয়ে পড়ে গলায় কামড়ে ধরে। আমি 2 হাত দিয়ে অনেক টেনেও কামড় বসানো মাথাটা সরাতে পারছি না। হঠাৎ আপনিই গলা ছেড়ে দিয়ে অদ্ভুত সুরে একটা শব্দ করতে লাগল। শব্দটা কানে পৌঁছাতেই যেন আমার 2 চোখে গভীর ঘুমে অন্ধকার নেমে আসতে লাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। অনুভব হল গলা দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তখনও আশেপাশের শব্দ কানে আসছিল। বাবার ডাক ক্রমশই দূরে যেতে লাগল। হঠাৎ আমারই কণ্ঠস্বর নকল করে কেউ একজন আমার কাছ থেকেই উত্তর দিল, বাবা, আমি এখানে। আমি কোনোরকম চোখ খুলে চেয়ে দেখি দেয়ালের উপর পা দুলিয়ে আমার মতোই একজন বসে আছে। এবার দেয়ালের কাছে বাবার স্পষ্ট গলা শুনতে পেলাম, তুই এখানে কি করছিস? আমি বাবার কথার উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজও করতে পারছিলাম না। সেই বহুরূপী উত্তর দিল, টুসিকে খুঁজতে এসেছিলাম, কিন্তু পাইনি। বাবা বলল, বাড়ি চল তাহলে, বেড়ালে হয়তো মেরে ফেলেছে। এই জায়গাটাও ভালো না, তোর এখানে একা একা দৌড়ে আসা উচিত হয়নি। চলো বাবা, বাড়ি যাই। এই বলে সে আমার দিকে মুচকি হাসি দিয়ে দেওয়ালের ওপারে লাফ দিয়ে নেমে যায়। আমি তীব্র আর্তনাদের চেষ্টা করেও ব্যর্থ হলাম। শেষবার চোখ বন্ধ করার আগে একটু দূরেই দেখতে পেলাম বেড়ালটা আমার প্রিয় টুসির রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানা হেচড়া করছে। ভয়, শুধু ভয়, ভূত মামা ইউটিউব চ্যানেল। আমার এক ফুপ্পির বাসা আমাদের বাসার কাছেই। আসায়াওয়ায় বড়জোর 5 মিনিট লাগে। একবার কুরবানির ঈদে ফুপ্পিরা সবাই গ্রামের বাড়ি চলে যায়, আর আমরা কোনো একটা কারণবশত শহরেই থেকে যাই। যেহেতু আমরা ঈদটা শহরেই করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই ফুপ্পি আব্বু চাচাদের বলেছিলেন, তোমরা তো ঈদটা শহরেই করছ, তাই তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা সময় পেলে আমাদের বাসাটা একটু দেখো গে। বলে আমার আব্বু চাচার কাছে বাসার একটা চাবি দিয়ে যায়। বাসা দেখার কথা বলেছে, কারণ বাসাটা নতুনই তৈরি হয়েছিল। তার উপর ফুপ্পির বাসার এদিকে চোরের উপদ্রব বেশি, কখন কোনো দিক দিয়ে কি চুরি করে নিয়ে যায় তা তো আর বলা যায় না। বাসা সব দিক দিয়েই লক করা ছিল, কিন্তু তারপরেও মনের একটা খুচখুচে ভাব যেন দূর হয় না। আর মনের সেই ভাবটার জন্যই মূলত ফুপ্পি এই কথাটা বলেছিল। কুরবানির ঈদ উপলক্ষে আমার ছোট চাচ্চু বাসায় বেড়াতে এসেছিল। তো থাকার সুবিধার্থে ছোট চাচ্চুকে তখন সবাই বল যেন রাতের বেলায় ফুপ্পির বাসায় গিয়ে থাকে।
এতে করে চাচ্চু আরামে থাকতে পারল, আর বাসাটাকেও দেখে রাখা হল। চাচ্চু যেদিন এসেছিল সেদিন রাতেই চলে যায় ফুপ্পির বাসায়। দুতলা বাসা, ভিতরের পরিবেশও চমৎকার। পুরো বাসায় কেউ নেই, চাচ্চু ছাড়া। পরিবেশটা উনার কাছে একটু অন্যরকমই লাগল। তিনি আর কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমালেন। হঠাৎ ঘুমের মধ্যে চাচ্চু টের পেলেন কে যেন উনার পা ধরে টানছে। খুব শক্ত করে উনার পা ধরেছে। চাচ্চু ধরফরিয়ে উঠেন। কে টানছে উনার পা? উনার বেশ ভয় লাগতে শুরু হল। ভয় কমাতে তিনি এটাকে মনের ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করলেন। বেশ অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরও চাচ্চুর ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল ওই রুমটাতে উনি ছাড়া আরও একজনের অস্তিত্ব আছে। এবং এটাও মনে হচ্ছিল সেই একজন উনাকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এবার তিনি যা দেখলেন তাতে উনার আত্মা কেঁপে উঠল। তিনি দেখতে পান সাদা কাপড় পরিহিত কে যেন রুমের এক প্রান্ত থেকে দৌড় দিয়ে অপর প্রান্তে চলে গিয়ে একদম দেয়ালের সাথে মিশে গেল। আর উনি খেয়াল করলেন রুমের চারপাশ জুড়েই কেউ একজন হাঁটছে। তিনি তখন আব্বুকে ফোন করেন। মাঝরাতে চাচ্চুর ফোন পেয়ে আব্বু একটু অবাক হন। কোনো বিপদ হল কিনা জানার জন্য তাড়াতাড়ি ফোন রিসিভ করেন এবং যা শুনতে পান তাতে তিনিও রীতিমতো অবাক হন। আব্বু তখন ফুপ্পির বাসায় চলে যায় এবং সেখানেই বাকি রাতটুকু থাকবে বলে ভাবলেন যাতে করে চাচ্চুর আর ভয় না লাগে। তো আব্বু গিয়ে চাচ্চুর সাথে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তারা দুইজনই ফুটবল খেলার আওয়াজ শুনতে পেলেন। এত রাতে কে ফুটবল খেলবে, ব্যাপারটা ভাবালো। আব্বু এবার উঠে বারান্দায় গিয়ে দেখল বাইরে কেউ ফুটবল খেলছে কিনা। কিন্তু না, বাইরে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? তিনি এবার ডাইনিং রুম এ গিয়ে লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন খাবার টেবিলের নিচে একটি ফুটবল রাখা। তখন চাচ্চু সেখানে আসলেন এবং ফুটবল দেখে অবাক হলেন, কারণ তিনি যখন এসেছিলেন তখন তো ফুটবল ছিল না এখানে। তাহলে এখন কোথা থেকে আসলো? চাচ্চু তখন বলল, আমি যখন এসেছিলাম তখন তো এই ফুটবল ছিল না গি। আব্বু তখন আশ্বাস দিলেন যে হয়তো তিনি ভালোভাবে খেয়াল করেননি। তখন তারা সকল চিন্তা বাদ দিয়ে ঘুমোতে গেলেন। পরের দিন সকালে তারা আমাদের বাসায় চলে আসেন। কিন্তু চাচ্চু তখনও সেই ফুটবলটা নিয়েই ভাবছিলেন। তিনি একদম নিশ্চিত ছিলেন যে তিনি যখন বাসায় গিয়েছিলেন তখন ফুটবল ছিল না। তিনি এবার ফুপ্পিকে ফোন করলেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের বাসায় কি কোনো ফুটবল আছে? না তো। আমাদের বাসায় ফুটবল থাকবে কেন? আমাদের বাসায় কি কোনো ছোট বাচ্চা আছে নাকি যে খেলার জন্য ফুটবল থাকবে? চাচ্চু এবার বুঝলেন যে তিনি তাহলে ঠিক ছিলেন। ওখানে আসলেই ফুটবল ছিল না। তিনি ফুপ্পিকে এই ব্যাপারে আর কিছু বললেন না। ভাবলেন সামনাসামনি সব বলবেন। তিনি তখন বাসার সবাইকে সব খুলে বলেন। বাসার সবাই শুনে খুব চিন্তিত হলেন। তখন আম্মু, চাচি তারা গেলেন ফুপ্পির বাসায় দেখার জন্য যে ফুটবলটা আসলেই আছে কিনা। আমি যেতে চাইলাম, নিলেন না আমায়। ছোট ছিলাম, পরে ভয় পেতে পারি, আর এরকম পরিবেশে যাওয়াটাও ঠিক হবে না ভেবে আর নিলেন না আমায়। আশ্চর্যের বিষয়, তারা গিয়েও সেই ফুটবলটা দেখতে পেল। যাই হোক, আব্বু তখন চাচ্চুকে বললেন যে থাকার অসুবিধা হলেও আমাদের বাসায় থাকতে। কয়েকদিনের ব্যাপারই তো। সেই দিন গিয়ে রাতের বেলায় ফুপ্পি ফোন করলেন আব্বুর কাছে আর বললেন, আমাদের বাসায় কিছু ফাইল আছে যেগুলো টেবিলের উপর রাখা। আসলে ওইগুলো আমার সাথে নিয়ে যাওয়ার জন্য টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু ভুলে ওখানেই রেখে এসে পড়েছি। তুমি যদি একটু কষ্ট করে বাসা থেকে ফাইলগুলো এনে তোমাদের বাসায় রাখতে তাহলে ভালো হতো। ফাইলগুলোর ভিতর দরকারি কাগজপত্র আছে। এখন টেবিলের উপর রাখা, তাই টেনশন হচ্ছে গি। আব্বু তখন বললেন ঠিক আছে। ফাইলগুলো তিনি নিয়ে আসবেন। তিনি তখন ভাবলেন তাড়াতাড়ি করে ফাইলগুলো নিয়ে বাসা থেকে এসে পড়বেন। কারণ উনার মনেও তখন বাসা নিয়ে ভয় কাজ করছিল। ভাবনা অনুযায়ী তিনি গেলেন, টেবিলের উপর থেকে ফাইলগুলো নিয়ে যখন আসবেন তখন দেখেন যে ওই ফুটবলটা আপনা আপনি উপরে উঠছে আবার নিচে নামছে। দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ এই ফুটবল নিয়ে খেলা করছে। এটা দেখে তিনি তাড়াতাড়ি করে বাসার দরজা লাগিয়ে সেখান থেকে এসে পড়েন। বাসায় আসার পর তিনি প্রচণ্ড ঘামছিলেন।
তাই তিনি গোসল করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর সবাইকে দেখা ঘটনাটি বললেন। এরপর থেকে তারা সিদ্ধান্ত নিলেন আর যাই হোক না কেন একা অবস্থায় ওই বাসায় আর কেউ যাবে না। ফুপ্পি আসার পর তারা ফুপ্পিকে সব খুলে বললেন, কিন্তু ফুপ্পি বিশ্বাস করলেন না। তিনি ধরে নিলেন যে বাসায় তো একা ছিল, তাই হয়তো মনের ভুল বা মনের মধ্যে জমে থাকা ভয়ের কারণে এমন হয়েছে। কিন্তু আব্বু আর চাচ্চুই কেবল বুঝতে পেরেছিলেন যে আসলে তাদের সাথে কি হয়েছে, যেটা আর কেউ ভালো বুঝবে না যতক্ষণ না তাদের সাথে তা ঘটবে। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। সুহা নামের মেয়েটির সাথে আমার পরিচয় হয় ফেসবুকের একটি ইয়েলস প্রিপারেশনের গ্রুপ থেকে। আমরা দুজনেই কিশোরগঞ্জ জেলার হওয়ায় 2-1বার দেখাও হয়েছে। সে ভালো ড্রয়িং জানত। মাঝে মাঝেই আমাকে তার বিভিন্ন ড্রয়িং সেন্ড করত। একদিন তার কিছু অদ্ভুত ড্রয়িং আমার চোখ আটকে যায়। ড্রয়িংগুলো ছিল এমন যে, একটা ড্রয়িং একটি ছেলে রক্তাক্ত শরীরে একটি রক্তমাখা বিছানায় শুয়ে আছে, তার পায়ের উপর দিয়ে অজগরের ন্যায় বৃহদাকার একটি সাপ চলে যাচ্ছে। অপর একটি ড্রয়িং দেখা যাচ্ছে ছেলেটি লিফটের মতো একটি ছোট্ট বদ্ধ জায়গায় দাঁড়িয়ে, তার পাশে ভয়ঙ্কর আকৃতির একটি লোমশ জীব মানুষের মতো 2 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। অবশিষ্ট ড্রয়িংটিতে দেখা যাচ্ছে সেই জীবটি ছেলেটাকে ক্রমশ প্রায় অর্ধেক গিলে নিচ্ছে। আশেপাশে পড়ে থাকা রংতুলি, ক্যানভাস আর রঙের কৌটার ছবি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি তোমার আঁকা? সে জানালো এগুলো তার আঁকা নয়। কিন্তু সে কিছুদিন আগে তার মামার কেনা নতুন ফ্ল্যাটটিতে বেড়াতে গিয়ে দেখে সেখানে একটি তালাবদ্ধ রুম ছিল। মামাকে জিজ্ঞেস করায় মামা জানিয়েছিল এই রুমটি আগের মালিকের পেইন্টিং স্টুডিও ছিল। এখানে তার আর্টসহ বিভিন্ন যন্ত্রপাতি স্টোর করে রাখা। যেহেতু সে নিঃসঙ্গ মানুষ ছিল, তাই তার মৃত্যুর পর কেউ এসব নিতে আসেনি। তাই কিছুদিনের মধ্যে এগুলো বিক্রি করে ফেলা হবে। সুহার ড্রয়িং প্রবল আগ্রহ থাকায় সে মামার থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে। সেখানে চোখ ধাঁধানো পেইন্টিং পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ের পুরস্কার গ্রহণের ছবিও তার চোখে পড়ে। বোঝা যায় তিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। ছবির পাশে একটি স্ক্র্যাচে মোটা অক্ষরে লেখা, মেঘ চৌধুরী নামের মতো। তিনি দেখতেও ভীষণ সুদর্শন ছিলেন। আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন অসমাপ্ত পেইন্টিং দেখে যেন মনে হচ্ছে তিনি হুট করেই কাজ ফেলে কোথাও গায়েব হয়ে গেছেন। পুরনো ভ্যাপসা গন্ধে রুমে আর থাকতে না পেরে সুহা রুম থেকে বেরিয়ে আসার মুহূর্তে পায়ের কাছে 3টি ড্রয়িং দেখতে পায়। ড্রয়িংগুলো হাতে তুলে নিয়েই এই অদ্ভুতভাবে আঁকা দৃশ্যগুলো সে আবিষ্কার করে। আগ্রহবশত এই ড্রয়িংগুলো সে সাথে করে বাসায় নিয়ে আসে। মামার বাসা থেকে লিফট থেকে নামার সময় বারবার তার মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে। চারপাশের পরিবেশ কেমন ভারী ভারী লাগছিল তার। বাসায় এসেই আমাকে ছবিগুলো সেন্ড করে এবং আমি এ সম্পর্কে জানতে পারি। এরপরের রাতের ঘটনা। তীব্র গরমে মাঝরাতে ঘুম ভেঙে মাথায় হাত যেতেই সুহার তরল কিছু অনুভব হল। বেডের দক্ষিণ দিকের জানালাটা খোলা থাকায় চাঁদের আলো সরাসরি মুখে এসে পড়ছে। মাথা থেকে হাত সরিয়ে চোখের সামনে আনতেই রক্তবর্ণের তরল চাঁদের আলোয় চকচক করে উঠল। শুধু তাই নয়, সুহা স্পষ্ট অনুভব করতে পারছে তার বিছানা রক্তে ভেসে যাচ্ছে, আর হঠাৎ হঠাৎ মনে হচ্ছে পায়ের উপর দিয়ে একের পর এক সাপ চলে যাচ্ছে। আতকে উঠে অন্ধকারে দেয়াল হাতুড়িয়ে কোনোরকমে সুইচ টিপে আলো জ্বালাল। এবার বিছানায় চোখ বুলিয়ে দেখল কোথাও কোনো রক্ত নেই, এমনকি তার হাতেও না। কপালে কিছু আছে কিনা দেখতে দ্রুত আয়নার সামনে আসতেই তার মনে হল কোনো একটা বৃহদাকার ছায়া যেন জানালার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। প্রচণ্ড ভয়ে সে কোনোরকম রুমের দরজা খুলে দৌড়ে তার মা বাবার রুমে যায় এবং সবকিছু বলে। তারা এসব বাজে স্বপ্ন বলে সুহাকে আশ্বস্ত করতে চায়, কিন্তু সুহা কিছুতেই মানতে রাজি না। অবশেষে তার বাবা মাকে ড্রয়িংগুলো দেখানোর জন্য সেগুলো টেবিলের ড্রয়ার থেকে আনতে গিয়ে দেখে একটা ড্রয়িং মিসিং। তার স্পষ্ট মনে আছে যে এই মুহূর্তে তার সাথে যে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনার ড্রয়িংটাই মিসিং, যেখানে একটি ছেলে ছিল। তাহলে কি ওই ড্রয়িংয়ের সবগুলো ঘটনা সত্যি?
অর্থাৎ মেঘ চৌধুরীর মৃত্যুর রহস্যই ড্রয়িং 3টিতে তুলে ধরা হয়েছে। সেদিন ভোর হতেই মামার কাছে মেঘ চৌধুরীর মৃত্যুর ঘটনা জানার জন্য ফোন করল সুহা। মামা তাকে জানায় যে কোম্পানির মাধ্যমে এই ফ্ল্যাটটি কিনেছেন তারা জানিয়েছে মেঘ চৌধুরী এই বাসার মালিক থাকাকালীন তিনি প্রায় বহুদিন বাসা থেকে বের হননি। হঠাৎ প্রতিবেশীরা রিপোর্ট করলে পুলিশ এসে দরজা ভেঙে পেইন্টিং স্টুডিও থেকে তার ডেড বডি বের করেছিল। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও রহস্য, যা আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। 5 বছর পর ফ্ল্যাটটি পুনরায় বিক্রি হলে তার মামা কিনে নেয়। সুহা তার মামাকে ড্রয়িংগুলো সম্পর্কে জানায় এবং ফ্ল্যাটটি ছেড়ে দিতে অনুরোধ করে। এরপর যখন সে আমাকে কল দিয়ে উপরের ঘটনাগুলো জানায় আমি অবাক হয়ে সব শুনলাম। এখন আমাদের একটাই চিন্তা, মেঘ চৌধুরীর মৃত্যুর রহস্য কি আবারও পুনরাবৃত্তি হবে? যেহেতু প্রথম ঘটনাটি সুহার সাথে ঘটে গেছে, একে একে পরবর্তী ঘটনাগুলোও ঘটবে। তাই সুহা ঠিক করে সে লিফট বা আবদ্ধ জায়গা পরিহার করে চলবে, তার বাসায় লিফট থাকলেও এখন থেকে সিঁড়ি ব্যবহার করবে এবং সর্বশেষ ছবিটির বিবরণ অনুযায়ী মামার ফ্ল্যাটের পেইন্টিং স্টুডিওতে কখনো যাবে না। আমি তাকে বাকি ড্রয়িং দুটো পুড়িয়ে ফেলতে বলি। সে জানায় ড্রয়িংগুলো আজই পুড়িয়ে ফেলবে এবং আমাকে আশ্বস্ত করে আর ভয়ের কিছুই নেই। এরপর বেশ কিছুদিন সুহার সাথে আমার আর কথা হয়নি। আমি তাকে অ্যাক্টিভ না পেলেও তার খোঁজ নিতে একদিন মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি অনেক বেশি চিন্তিত হয়ে যাই। তার ফোন নাম্বারে কল দিলে তার মা কল রিসিভ করলেন। সুহার কথা জিজ্ঞেস করলে তিনি বেশ কিছুক্ষণ চুপ রইলেন। তার নীরবতার মুহূর্তগুলো বলে দিচ্ছে সুহার সাথে খারাপ কিছু ঘটে গেছে। নীরবতা ভেঙে তিনি জানায় সুহা মারা গেছে। আমার মাথাটা যেন ঘুরে উঠল। তার ডেড বডিও তার মামার ফ্ল্যাটের সেই পেইন্টিং স্টুডিওতে পাওয়া যায়। অথচ কেউ জানে না সে কিভাবে সে রুমে পৌঁছেছে। তার মা কাঁদতে কাঁদতে ফোন কেটে দেয়। আমি বিষণ্ণ মনে সুহার ইনবক্সে গিয়ে তার পূর্বের সেন্ড করা ড্রয়িং 3টির ছবি আরও একবার দেখতে গিয়ে বিস্ময়ের সাথে আবিষ্কার করলাম ড্রয়িংগুলোতে সেই ছেলেটির পরিবর্তে এবার সুহার মতোই একটি মেয়েকে দেখা যাচ্ছে। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। রাত প্রায় 2:40। মেঘাচ্ছন্ন আকাশ, চারপাশ বিদ্ঘুটে অন্ধকার হয়ে আছে। বাহিরে প্রবল বেগে হাওয়া বইছে। ঝড় হওয়ার উপক্রম। এমন সময় ছাদ থেকে ভেসে আসছে গিটারের টুংটাং আওয়াজ। গিটারের টুংটাং আওয়াজের সাথে মৃদুস্বরে গান। পূর্ণতার মনটা আজ ভীষণ খারাপ। আজই তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পূর্ণতা তার বাবা মায়ের প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বাবা মা হয়তো রাগ করেনি, তবুও পূর্ণতা এই নিয়ে অনেক আক্ষেপ করছে। মন খারাপের আবরণ মুছে দিতে পারি জমালো ছাদে। গিটারের টুংটাং আওয়াজের সাথে এক পা দুপা করে এগিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। ছাদে যাওয়ার পথে দেওয়ালে ভয়ানক কোনো প্রাণীর অবয়ব দেখতে পেল। মাথার উপর দিয়ে কিছু একটা যেন উড়ে গেল, মনে হয় 5-6 বাদুড়। ভয়ে ভয়ে ছাদে এসে পৌঁছাল। ছাদের দরজায় এসে কোনো এক পুরুষ মানুষের অস্তিত্ব অনুভব করল সে। ছাদের রেলিং ঘেঁষে এক কোণায় দাঁড়িয়ে আছে। আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। গভীরভাবে কিছু একটা নিয়ে চিন্তা করছে হয়তোবা। আস্তে আস্তে পা বাড়াল ওই দিকটায়। লোকটা টের পেয়েও পিছন ফিরে না তাকিয়ে বিরক্তিকর সুরে প্রশ্ন নিক্ষেপ করল, কে তুমি? এত রাতে ছাদে কেন এসেছ? আমি পূর্ণতা। এই ফ্ল্যাটের 3য় তলায় থাকি। আপনি কে? আপনাকে তো এই বিল্ডিংয়ে আর কখনো দেখিনি। আমি বিভোর। একসময় এই বিল্ডিংয়েই থাকতাম, তবে এখন আর থাকা হয় না। মাঝে মধ্যে কিছু স্মৃতিকথা মনে হলে এই বিল্ডিংয়ের ছাদে আসি গি। পূর্ণতা খানিকটা ভয় পেল। কারণ এত রাতে তো কোনো বিল্ডিংয়েই অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না। গেট লক করা থাকে। তবে লোকটা বিল্ডিংয়ে প্রবেশ করল কিভাবে? মনে বেশ খানিক প্রশ্ন জমা হল। তবে জিজ্ঞাসা করার সাহস পেল না। নিস্তব্ধ পরিবেশ, বাতাস ভারী হয়ে আছে শিউলি ফুল আর ছাতিম ফুলের মাদকতায়। আকাশের চাঁদটাও আজ মেঘেদের আড়ালে লুকোচুরি খেলছে।
পিনপতন নীরবতায় কেটে গেল বেশ কিছু মুহূর্ত। বিভোর হঠাৎ পূর্ণতাকে প্রশ্ন করল, কোন ক্লাসে পড়ো? এই তো এবার এইচএসসি দিয়েছি। আজ তো ফলাফল প্রকাশিত হয়েছে গি। জিপিএ কত পেয়েছ? 4.97, বিজ্ঞান বিভাগ থেকে গি। ভালো তো। জিপিএ ভালো হওয়া সত্ত্বেও মন খারাপ? আশ্চর্য। আমি তো আপনাকে এখনো বলিনি মন খারাপের কারণ। তাহলে আপনি কিভাবে জানলেন? বিভোরের কাছ থেকে কোনো জবাব এল না। শার্টের বুকপকেট থেকে একটা সিগারেট বের করে হাতে নিল, দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন দিতে দিতে জিজ্ঞাসা করল, এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ডান পাশের ফ্ল্যাটটা কি এখনও ফাঁকা পড়ে আছে? আমরা এই বিল্ডিংয়ে কেবল নতুন উঠেছি 2 মাস যাবৎ, তাই সঠিকটা বলতে পারলাম না। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, দোতলার ওই ফ্ল্যাটটায় কারো আশায়াওয়া নেই তেমন। শুনেছি অনেককে বলতে ওখানে নাকি খারাপ কিছু একটা ঘটেছিল, এরপর থেকে দোতলার ওই ফ্ল্যাটে মানুষের আশায়াওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ফ্ল্যাট থেকে নাকি প্রায়ই কোনো লোকের চিৎকারের আওয়াজ শোনা যায়। বিল্ডিংয়ে ছায়া মানবের দেখাও পাওয়া যায় মাঝে মধ্যে। তবে সত্যটা জানা নেই। সত্যটা আজও ঢাকা পড়ে আছে। কিছু একটা বললেন বোধ হয়। হ্যাঁ, একটা গল্প বলতে চাই, শুনবে? জি বলুন। সময়টা 2024 সাল। বিকালবেলা ভার্সিটির ক্যাম্পাস থেকে রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছিল নিত্যদিনের অভ্যাস। আমরা 5 জন বন্ধু ছিলাম। 5 জনের মধ্যে আমি ছিলাম ভালো স্টুডেন্ট। মধ্যবিত্ত পরিবারের, আম্মার স্বপ্ন ছিল শত কষ্ট করে পড়াশোনা করে কিছু একটা করে সংসারের দেখাশোনা করব। আমার বাবা নেই, আম্মা আর 2টা ছোট বোন গ্রামে থাকে। টিউশনির মাধ্যমে আমার লেখাপড়া আর থাকা খাওয়া চলত। একদিন বাসায় ফিরলাম কিছুটা দেরি করে, প্রায় রাত 11 এই বিল্ডিংয়ে তখন 10টার পর কাউকে ঢুকতে দেওয়া হতো না। ব্যাচেলররা থাকত এখানে। হঠাৎ ফোন স্ক্রিনে ভেসে উঠল আরিফের কল। রাত তখন প্রায় 3:00টা হবে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভয়মাখা কণ্ঠে ভেসে এল, বিভোর দোস্ত, সাহায্য কর আমাদের। ভীষণ বিপদে পড়েছি। কোথায় তুই এখন? তোর বিল্ডিংয়ের নিচে। দোস্ত প্লিজ তাড়াতাড়ি আয়। বিভোর এলোমেলো ভাবেই দোতলা থেকে নিচে নেমে এল, কিন্তু আরিফকে কোথাও দেখতে পেল না। ছেলেটা কি তবে মজা করল? হয়তোবা। সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় বাসার মালিককে ছাদের দিকে যেতে দেখল, সাথে 2 জন ছেলেও ছিল। ছেলে দুটোকে পেছনে থেকে দেখে যতটা আন্দাজ করতে পারলাম, মনে হল আরিফ আর রায়হান। তাদের পেছন পেছন আমিও যেতে লাগলাম। নিস্তব্ধতায় ভরপুর পরিবেশ, অদূরের কোনো জঙ্গল থেকে ভেসে আসছে পেঁচার করুণ সুর। ছাদে ঠিক মাঝখানটায় বসল 3 জন। কোনো একটা বিষয় নিয়ে বেশ ঘাটাঘাটি করছে, সাথে নেশা জাতীয় খাবার। তাদের কথা শুনতে কিছুটা এগিয়ে গিয়ে ছাদের সাইডে রাখা ড্রামের পেছনে লুকিয়ে পড়লাম। বেশ কয়েকটা শব্দ কানে এলো, নারী পাচার, ড্রাগস নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। তাদের নেক্সট টার্গেট থাকবে নিম্নমানের কলেজগুলোর ছাত্রীরা। শহর থেকে আর নয়, এখন গ্রাম থেকেই মেয়ে আনা হবে, আর ড্রাগস পঞ্চগড় এবং নেত্রকোনা জেলায় সাপ্লাই দেওয়া হবে। ব্যবসার অনেক ক্ষতি হয়েছে এই কয়েকদিনে, তা পোষাতে হবে যে করেই হোক। বিভোরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোনোমতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। কাছের মানুষগুলো এত নিকৃষ্ট, জঘন্য কাজের সাথে জড়িত তা সে এতদিনে ঘুণাক্ষরেও টের পায়নি। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, পুলিশের কাছে কমপ্লেন করবে। তাদের এই খারাপ কাজের ফলাফল হিসেবে দেবে শাস্তি। শরীর থেকে অঝরে ঘাম ঝরছে, শান্ত পায়ে 2-1 কদম ফেলে নিচে নামতে যাবে, ঠিক তখনই রেলিংয়ের সাইডে থাকা একটা ফুলের টবে ধাক্কা লেগে মাটিতে পড়ে তৎক্ষণাৎ ভেঙে পড়ল। তারা 3 জন শব্দ পেয়ে উঠে দাঁড়িয়ে নিচের দিকে নামতে থাকল। বিভোর দ্রুত পায়ে ছাদ থেকে নিজ রুমের উদ্দেশ্যে রওনা হল, কিন্তু রুমের দরজা লক করার আগেই 3 জন তড়িঘড়ি করে তাকে আটকে ফেলেল। রায়হান ক্রুর হেসে বলে উঠল, দোস্ত, আমাদের কার্যকলাপ সম্পর্কে সব যেহেতু জেনেই ফেলেছ, শাস্তি স্বরূপ কিছু তো একটা পাওয়া দরকার তোমার। কি বলিস আরিফ? আমাদের বন্ধু তো অনেক নরম মনের মানুষ, বিধায় তাকে এত কিছু বোঝানো সম্ভব না। এর চেয়ে ভালো তোকে বরং আমরা মরণ উপহার দেই।
আমাদেরও ভালো হবে, তোর জন্য আরও বেশি ভালো হবে, কষ্ট করে জীবন নামক বোঝা টানতে হবে না গি। বিভোর কাঁপছে, নিজের প্রাণ ভিক্ষা চাইছে দুহাত জোর করে, ক্রন্দনরত অবস্থায়। তাদের ভুলের জন্য অনুশোচনা বোধ জাগ্রত করতে চাইছে, কিন্তু না কোনো কাজ হল না। মালিক আমজাদ চৌধুরী, রায়হান আর আরিফ বিভোরকে সহ দোতলার ডান পাশে ফ্ল্যাটটায় ঢুকে পড়ল। আরিফের দৃষ্টিতে ক্রোধ, বন্ধুর জন্য কোনো মায়াই কাজ করছে না। আমজাদ সাহেবের কথায় রায়হান বিভোরকে কাঠের চেয়ারের সাথে জোরে বাঁধল, যেন ছুটতে না পারে। টেবিলের উপর থাকা ফল কাটার ছুরি দিয়ে বিভোরের দেহের প্রত্যেকটা অংশে আঘাত করল, পশুর মতো। বিভোরের আর্তনাদ কেউ শুনতে পেল না। বুকফাটা চিৎকার সেই থেকে দোতলার ফ্ল্যাটেই আটকা পড়ে থাকল, কেউ শুনতে পেল না। মা আর ছোট দুবোনের জন্য বেঁচে থাকার আকাঙ্ক্ষাও তাকে বাঁচিয়ে রাখতে পারল না। বিভোরের রক্তাক্ত লাশ পড়ে রইল ফ্লোরে। সম্পূর্ণ রুমে রক্ত ছিটকে পড়ল, সাথে মৃত্যু যন্ত্রণার গোংরানোর আওয়াজ। তিনজন যেন ভয় হতে বেঁচে গেল, একজন জ্যান্ত মানুষকে খুন করে। লাশ কোথায় ফেলবে তা ঠিক করতে পারল না। এই জন্য লাশটাকে রামদার সাহায্যে টুকরো টুকরো করে ব্রহ্মপুত্র নদীর মাঝখানটায় ফেলে আসল। মুছে ফেলল বিভোরের অস্তিত্ব। মার্ডারের বিরুদ্ধে সমস্ত প্রমাণ মুছে ফেলা হল। পূর্ণতার চোখ থেকে অজস্রে জল গড়িয়ে পড়ছে। চোখ লালবর্ণ ধারণ করেছে। যেই মানুষটার অস্তিত্ব পৃথিবীতে আর নেই, সেই মানুষটার সামনে দাঁড়িয়েও তার মধ্যে বিন্দুমাত্র ভয় কাজ করছে না। কি আজব! ভোর হয়ে এসেছে, পাখির কুচকাওয়াজ শোনা যাচ্ছে বাহিরে। সূর্যের মৃদু আলো জানালা ভেদ করে এসে পড়েছে পূর্ণতার মুখের উপর। ঘুম থেকে উঠতে উঠতে বিভোরের কথা ভাবতে লাগল। কোথায় হারিয়ে গেল হঠাৎ করে? সম্পূর্ণ কথা শেষ না করেই পূর্ণতা নিজের রুমে কি করে এল? শত শত প্রশ্ন, হতাশা ঘিরে রেখেছে পূর্ণতাকে। সে চেষ্টা করলেই কি বিভোরের খুনিদের শাস্তি দিতে পারবে? বিভোরের পরিবারের সদস্যদের সাহায্য করতে পারবে? আমজাদ মঞ্জিলে ২-৩ মাস যাবৎ খারাপ কিছু ঘটেই চলেছে। এই তো আমজাদ সাহেব ছোট ছেলে রাদিফ ভুলক্রমে দোতলার ফ্ল্যাটের চাবি চুরি করে ঢুকে পড়েছিল। এরপর থেকে ছেলেটা আর স্বাভাবিক না আগের মতো। কথা বলতে পারে না, মানুষ দেখলে উপরে ঝাঁপিয়ে পড়ে খামচে ধরে। প্রতিদিন রাত ১২টার পর কেউ বাহিরে বের হতে পারে না ভয়ে। বিল্ডিং এ ছায়া ঘুরে বেড়ায়। রুমে কেউ একা থাকলে লাইট বারবার অফ অন হতে থাকে। খাটের নিচ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। বিল্ডিংয়ের চারপাশের গাছপালার পাতাগুলো বাতাসবিহীন থরথর করে কাঁপতে থাকে। এরপর থেকে এই বিল্ডিংয়ে থাকার মতো সাহস হয়নি কারও। পূর্ণতা অনেকবার থানায় গেলেও প্রমাণের অভাবে কিছু করতে পারেনি। বিল্ডিং থেকে আজও অদ্ভুত রকমের বেশ শব্দ ভেসে আসে কারও আত্মচিৎকার। ভয়, শুধু ভয়। ভূত মামা ইউটিউব চ্যানেল। আমাদের বাসায় মাঝে মাঝে কিছু অপ্রাকৃত ঘটনা ঘটে, যার কোনো সমাধান আজ পর্যন্ত আমরা পাইনি। পরিবারের সকল সদস্যরাই মোটামুটি এই ঘটনাগুলো ফেস করেছে। আজ এই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তখন আমি খুব ছোট, ক্লাস 1-এ পড়ি। সেই বছরই মূলত এই ঘটনাগুলো বেশি ঘটত আমাদের বাসায়। যেমন মধ্যরাতে প্রায় সবাই দেখত একটা কালো ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। এক রাতে আম্মুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আম্মুর চোখে তখনও কিছুটা ঘুম ঘুম ভাব ছিল। এই ঘুম ঘুম চোখেই তিনি দেখতে পেয়েছিলেন মশারির বাইরে এক বিশাল আকৃতির কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। পুরো রুমটা কেমন রঙিন হয়ে গেছে। আম্মু তো বেশ ভয় পেয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, কে? আর এটা বলার সাথে সাথেই ছায়াটা উধাও হয়ে যায়। আম্মু এটাকে পরবর্তীতে নিছকি একটা স্বপ্ন ভেবেছিলেন। এর পরের দিন রাতের বেলায়ও আম্মু ঘুমের মধ্যে এক ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। আম্মু সজাগ হয়ে দেখেন একটা বাচ্চা, দেখতে সাদা ধবধবে, চোখের মণিগুলো জ্বলজ্বল করছে, আম্মুর পা ধরে কান্না করছে। এটা দেখে আম্মু জোরে এক চিৎকার দেয়। সাথে বাচ্চাটিও উধাও হয়ে যায়। তখন বাসার সবাই জাগ্রত হয়ে আম্মুর রুমে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। আম্মু তখন সব ঘটনা খুলে বলেন। ঘটনা শোনার পর দাদু বলেন, আমার সাথেও কিছুদিন আগে এক রাতে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল।
তোমরা ভয় পাবে দেখে কাউকে বলিনি। তবে আমার মনে হচ্ছে ঘটনাটি তোমাদের বলা দরকার গি। তখন দাদু বলতে থাকেন সেই ঘটনা সম্পর্কে। আম্মুর মতো দাদুরও এক রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পান একটা কালো ছায়া দাদুর দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসতে আসতে বেশ অনেকটা কাছে এসে পড়েছে। দাদু তখন জিজ্ঞেস করে, কে ওখানে? কে? কিন্তু কোনো উত্তর আসে না। ছায়াটি এবার তার হাতটি দাদুর দিকে বাড়িয়ে দেয়। দাদু তখন শোয়া থেকে উঠে বসে আর একটু জোরেই জিজ্ঞেস করে, কে? আর তখনই ছায়াটি উধাও হয়ে যায়। দাদু বলে, ভাগ্যিস সেদিন আমার জোরে কথা বলার কারণে তোমাদের ঘুম ভাঙেনি। একবার ভেবেছিলাম কাউকে ডাক দিব, কিন্তু পরে আর দিইনি গে। দাদা আর আব্বু তখন দরকারি কাজে ময়মনসিংহের বাইরে থাকত, যার কারণে দাদু এক রুমে একা থাকত আর আম্মু এবং আমি এক রুমে থাকতাম। এরপর থেকে দাদুর সাথে আমরা এক রুমেই থাকতাম। এর কিছুদিন পর আম্মু মধ্যরাতে কারো হাঁটার আওয়াজ শুনতে পায়। এই হাঁটার আওয়াজের উৎসটা যে বারান্দা থেকে আসছে তা বুঝতে উনার বেশি বেগ পেতে হয়নি। বারান্দার দিকের জানালাগুলো খোলা ছিল, শুধু পর্দা টেনে দেওয়া ছিল। দমকা হাওয়ায় সেই পর্দাগুলো বারবার সরে যাচ্ছিল আর সেই ফাঁকেই আম্মু দেখতে পান কে যেন পুরো বারান্দা জুড়ে পায়চারি করছে। এই মধ্যরাতে বাসার কোনো সদস্যই বারান্দায় হাঁটাচলা করবে না সেই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। তার উপর বারান্দায় যেতে হলে উনার রুমের দরজা খুলে তারপর যেতে হবে। কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা। তাহলে বাসার কেউ কিভাবে বারান্দায় যাবে? ঠিক তখনই আম্মু বিছানার পাশের জানালার গ্লাসে পর্দার ফাঁক দিয়ে দেখতে পান বাইরে থেকে একটা ছোট হাত ধাক্কা দিচ্ছে, আর গ্লাসের সাথে হাতটি ঘষে যাচ্ছে। আম্মু তখন দাদুকে ডাক দেয়, কিন্তু দাদু উঠে তেমন কিছুই দেখতে পেলেন না। এভাবে বেশ অনেক দিন এই ঘটনাগুলো ফেস করার পর একদিন সবাই ভাবলেন একজন হুজুরকে ডেকে আনবেন। ভাবনা অনুযায়ী একজন হুজুরকে ডেকে আনা হল। তিনি পুরো বাসা পর্যবেক্ষণ করেও তেমন কিছু বলতে পারেননি, শুধু এইটুকুই বলেছিলেন, এই বাসায় জিন সংক্রান্ত সমস্যা আছে। তবে তিনি সম্পূর্ণ ব্যাপারটা কি ইচ্ছে করেই বলেননি নাকি উনি পর্যবেক্ষণ করেও তেমন কিছু যাচাই করতে পারেননি এটা ঠিক বুঝে উঠতে পারিনি আমরা। ব্যাপারটা কেমন অসমাধিত হয়েই রইল। বাসার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেও তেমন কোনো লাভ হয়নি, বিশেষ কোনো সমাধান পাইনি। আমরা এখনও এই বাসায় আছি কারণ বাসাটা আমাদের যৌথ ফ্যামিলির জন্য অনেক সুবিধাজনক। তবে বর্তমানে সচরাচর বাসায় তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। কয়েক বছর আগের ঘটনা। এসএসসি পরীক্ষা শেষে সব বন্ধুরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেল। আর্থিক সমস্যা থাকায় আমি দূরে কোথাও যেতে পারলাম না। একদিন হঠাৎ মা বলল নানা অসুস্থ, তাই নানার বাসায় যেতে হবে কিছুদিনের জন্য। নানার বাসা ছিল ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। ভাবলাম ভালোই হলো, পরীক্ষার পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। নানা ভাই যখন অসুস্থ তখন তাকে দেখে আসা হবে আর এই সুযোগে একটু ঘোরাঘুরি হবে। তার 2 দিন পর আমরা চলে গেলাম ময়মনসিংহ। ওইখানে আমার এক মামাতো ভাইয়ের সাথে পরিচয় হল। আমি মনে মনে ভাবলাম এইখানে তো কিছুই চিনি না, ছেলেটাকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে। যেই দিন গেলাম ওই দিন সবার সাথে পরিচিত হলাম, দেখা করলাম, তাই আর কোথাও ঘুরতে গেলাম না। বলে রাখা ভালো, আমি ঢাকাতে বড় হয়েছি আর লেখাপড়া সহ বিভিন্ন দরকারে ঢাকাতেই বেড়ে ওঠা। এইখানে তেমন আসা হয়নি। কয়েক বছর পর এইখানে আসলাম। তাই বলতে গেলে আমি কিছুই চিনি না। মামাতো ভাইকে সঙ্গী হিসেবে পেয়ে তাই একটু খুশি হলাম। পরের দিন শুক্রবার সকালে মায়ের সাথে কিছু আত্মীয় স্বজনদের বাসায় গেলাম, দেখা করলাম, পরিচিত হলাম। তারপর দুপুরে আমি আর আমার মামাতো ভাই একসাথে জুম্মার নামাজ আদায় করলাম। নামাজ শেষে তাকে বললাম আমি একটু হাঁটাহাঁটি করতে চাই। সে বলল পাশেই গৌরীপুর সরকারি কলেজ, ওইখানে যাওয়া যায়। আমিও বললাম চলো যাই। হাঁটতে হাঁটতে কলেজের সামনে গেলাম। গিয়ে দেখলাম শুক্রবার, তাই কলেজ বন্ধ, তবে অনেক গাছপালা থাকায় পরিবেশ অনেক সুন্দর আর মৃদু একটা বাতাস বইছে। সে বলল এই কলেজ নাকি একসময় জমিদার বাড়ি ছিল।
তখন আমরা মজা করতে করতে একটা গাছের সাহায্যে দেয়াল টপকে ভেতরে গেলাম। আসলেই ভিতরে অনেক সুন্দর পরিবেশ। খোলামেলা জায়গা, গাছপালা এবং পুরাতন ভবন দিয়ে কলেজ সুসজ্জিত। সামনে যেতে যেতে আমি দেখতে লাগলাম আশেপাশে। হঠাৎ একটা বোতলের সাথে পা লেগে হোঁচট খেলাম এবং দেখলাম বোতলটা অর্ধেক এর বেশি মাটিতে পুঁতে রাখা। বোতলটা দেখতেও আজব, অদ্ভুত। আমি মজা করে মামাতো ভাইকে বললাম, পুরাতন জমিদার বাড়িতে মনে হয় গুপ্তধন খুঁজে পাওয়া গেছে গি। তারপর মজা করে বোতলটা তোলার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। মামাতো ভাই ঠাট্টা করে বলল, এইটা উঠানো তোমার কাজ না, বাদ দাও। এখন ব্যাপারটা সম্মানের। জেদ করলাম এইটা আমি উঠিয়ে দেখাব। তখন পাশে থেকে একটা গাছের এক টুকরো ডাল নিয়ে বোতলের আশেপাশে একটু খোদাই করলাম এবং কৌশলে বোতলটা তুললাম। বোতলে কিছু ছেঁড়া কাগজ, কিছু সরষের দানা ছাড়া কিছুই ছিল না। তবে আমি জিতে গেছি বোতলটা তুলে। এইটা ভেবে খুশি হলাম। মামাতো ভাইকে বললাম, দেখেছ, কিছুই আমার কাছে অসম্ভব নয়। আমরা তখন বোতলটা পাশেই ছুঁড়ে ফেলে দিলাম। তখন বাসা থেকে কল আসলো, আমরা বাসার দিকে আসব। তখন খেয়াল করলাম আমরা যে জায়গায় দাঁড়ানো তার দুই পাশে ছোট ছোট দুইটা পুকুর। কলেজের ভিতরে এই পুকুর আমি এতক্ষণ খেয়াল করিনি। দেখলাম ডান পাশে পুকুরের ওই পাশে সাথেই একটা ছোট গাছ, আর গাছেই বসে আছে একটা ২০ বছর বয়সী মেয়ে। এলোমেলো চুল, নোংরা পোশাক, চেহারায় ক্ষত চিহ্ন। সে গাছ থেকে নেমে পুকুরে পা দিয়ে পুকুর পাড়ে বসে পড়ল। আমি মামাতো ভাইকে কিছু বলার আগেই সে বলল, বাসা থেকে রাগারাগি করতেছে কারণ দুপুর গড়িয়ে গেছে আর আমরা এখনও বাসায় যাইনি আর কিছু খাইনি তাই। তখন আমরা তাড়াহুড়া করে বাসায় ফিরতে লাগলাম। একটু পরে পিছনে ফিরে দেখলাম মেয়েটা আর নেই। আমি ভাবতে লাগলাম, আমি তো এইখানে কাউকে চিনি না, এটা হয়তো স্থানীয় কোনো পাগল হবে, এইখানেই হয়তো থাকে, আশেপাশেই আছে কোথাও। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে গেলাম এবং এক পর্যায়ে ভুলে গেলাম এইসব। আর এইসব কথা কে মনে রাখে? আমার নানা বাড়িতে ৩টা ঘর। সব ঘরের মধ্যে বেড়া দেওয়া, অর্থাৎ সব ঘরেই ২টা করে রুম করা। রাত হল, এইবার শোয়ার পালা। পাশাপাশি ২টা ঘরে যে ৪টা রুম ছিল, ওইটার এক রুমে নানা নানি, আরেক রুমে মামা মামি, অন্য ঘরের ২ রুমের একটায় আমার মা এবং খালা, অন্য রুমে মামাতো আর খালাতো ছোট বোন ঘুমাবে, এই সিদ্ধান্ত হল। তৃতীয় যে ঘর ছিল একটু দূরেই, ওইটার এক রুমে আমি আর আমার মামাতো ভাই ঘুমাব আর পাশের রুম ফাঁকা থাকবে। রাত প্রায় ১১টার উপরে বাজে। ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। গ্রামের মানুষ অনেক আগেই শুয়ে পড়ে, তাই গ্রামের রাত ১১টা মানে অনেক রাত। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু নতুন জায়গা, নতুন বিছানা, আর বিছানাটা একটু শক্ত হওয়ায় ঘুম আসছিল না, তাই ফোনটা আবার একটু হাতে নিলাম, সময়টা লক্ষ্য করলাম। ঘড়িতে সময় ১২টা বেজে ৯ মিনিট। হঠাৎ মনে হলো বাইরে কেউ ঘুঙুর পায়ে হাঁটছে। আমি ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করলাম, অতঃপর আমি স্পষ্ট বুঝতে পারলাম এইটা ঘুঙুরের শব্দ। মামাতো ভাইকে দেখলাম গভীর ঘুমে অচেতন। আমার কিছুটা ভয় হতে লাগল, তাই আমি ব্যাপারটা নিজের মনের ভুল বলে এড়িয়ে যাওয়ার জন্য কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারব না। সকালে যখন উঠলাম তখন সব স্বাভাবিক ছিল। আমি কথাটা মামাতো ভাই আর মামিকে বললে তারা বলল আমার মনের ভুল এবং মজা নিল আমাকে নিয়ে। রাতে আবার ঘুমাতে গেলাম। আবার ঘুঙুরের শব্দ কানে ভেসে আসতে লাগল। সময় দেখলাম ১২টা বেজে ৯ মিনিট। ওই দিন আর তেমন কিছু হল না, ঘুমিয়ে গেলাম। তারপরের দিন আমি আগেই ঘুমিয়ে গেলাম। রাতে হঠাৎ ঘুম ভাঙল কারো কান্নার শব্দে। কেউ আওয়াজ করে কান্না করছে। আমি ফোন হাতে নিলাম। ফোনের স্ক্রিনে সময় ১২টা বেজে ৯ মিনিট। হঠাৎ বিকট একটা আওয়াজ হল। মনে হল ঘরের উপর কোনো গাছ ভেঙে পড়ল। আমি অনেক ভয় পেয়ে গেলাম। আর থাকতে পারলাম না, মামাতো ভাইকে ডাকলাম। সে উঠে সব শুনে আবার মজা নিল। ঘরের উপরে খোলা আকাশ ছাড়া কিছুই নেই। তখন আর কোনো শব্দ পেলাম না। পরের দিন আমি আর আমার মামাতো ভাই গেলাম ঘুরতে। যাওয়ার সময় কলেজের সামনে দিয়ে গেলাম, তখন দেখলাম সেই পাগলটা দাঁড়িয়ে আছে। আমি এত খেয়াল না করে চলে গেলাম। রাত হলেই ভয়টা এখন বেড়ে যায়। আজকে রাত প্রায় ১০টা বাজে, তখন হঠাৎ মনে হলো পাশের রুমে কেউ হাঁচি দিল।
আবার মনে হয় ইঁদুর দৌড়াদৌড়ি করে। কিন্তু পাশের রুম ফাঁকা। কিছুই নেই। একদিন রাতে আমি আর আমার মামাতো ভাই যাত্রা দেখতে গেলাম। ফিরতে রাত হল। বাসা থেকে কল করল, তাই যাত্রা শেষ না করে চলে আসলাম। আমি বাসায় এসে হাত মুখ ধুয়ে ঘরে যাব, আমার মামাতো ভাই ততক্ষণে ঘরে চলে গেছে। হঠাৎ করে আবারও ঘুঙুরের শব্দ কানে এলো। আমি ঘড়ি দেখলাম, ঠিক 12:09। পিছনে ঘুরে দেখলাম সেই কলেজের পাগল মেয়েটা ঘুঙুর পায়ে এগিয়ে আসছে। আমি ভয় পেয়ে গেলাম অনেক আর ঘরের দিকে দৌড় দিলাম। সে পিছনে থেকে আমার হাত টেনে ধরল এবং বলল, কি কোথায় পালাবি? বোতলটা খুলে ফেলে কাজটা ঠিক করিসনি গি। আমি ততক্ষণে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখনও সকাল হয়নি। আমার পাশে মামামামি, মাখালা সবাই ছিল। আমার চিৎকার শুনে মামাতো ভাই বের হয় এবং দেখে আমি পড়ে আছি, তাই সবাইকে ডাকে। আমি হাতে যন্ত্রণা অনুভব করলাম। দেখলাম হাতের একটা অংশ পুড়ে যাওয়ার মতো ক্ষত হয়েছে। তখন আমি সবাইকে সব কিছু বললাম এবং বোতলের কথাও। আমার নানা বলল বোতলটা খুলে ফেলা ঠিক হয়নি। নানা আবার অনেক কিছু জানত এইসব ব্যাপারে। উনি বললেন ব্যাপারটা দেখবেন। তার 2 দিন পর আমরা ঢাকা ফিরে আসি। এর মধ্যে আমার গলায় একটা তাবিজ সহ পানি পরা দেওয়া হয়। এখন সব স্বাভাবিক এবং ঠিক থাকলেও মাঝে মাঝে রাত 12:09 কারো কান্নার আওয়াজ, কারো হাসির আওয়াজ অথবা সেই ঘুঙুরের আওয়াজ সহ বিভিন্ন শব্দ কানে আসে। জানি না কবে সব ঝামেলা থেকে মুক্তি পাব, তবে আমার আর কোনো ক্ষতি হয়নি। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল।